দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। প্রতিদিনই আমাদের বিশেষ কোনো অতিথি থাকেন, আজকেও তেমনি একজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, যিনি একসময় যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, সেই সময়ও তিনি আসামিদের আইনজীবী হিসেবে কাজ করেছেন এবং পরবর্তীতে 24-এর যে বিপ্লব, এই বিপ্লবের পরে এই প্রসিকিউশন যখন আবার নতুন করে গঠিত হয়, সেই প্রসিকিউশনের তিনি চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সাবেক চিফ প্রসিকিউটর এবং একই সাথে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। আমাদের সঙ্গে আছেন তাজুল ইসলাম। তাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক ধরনের সমালোচনাও হয়েছে, সেই বিষয়টিতে যেতে চাই যে একটা রাজনৈতিক গভর্নমেন্ট আসার পরেই আপনি সেই প্রসিকিউশন থেকে বিদায় নিলেন এবং আপনি ঘোষণা দিলেন যে আপনি স্বাভাবিকভাবেই সেই প্রসিকিউশন থেকে চলে আসলেন, কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, এটা কি একটি স্বাভাবিক প্রক্রিয়া ছিল নাকি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত? দেখুন, আমাকে চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছিল বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি ছিল 3টা প্রধান কাজ করার। তার মধ্যে একটা ছিল জুলাই আগস্ট সহ গত 17 বছরে বাংলাদেশে যেসব মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার বিচার, এরপরে সংস্কার এবং নির্বাচন। সেই বিবেচনায় তারা এই বিচারটি করার জন্য, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেখানে আমাকে তারা সিলেক্ট করেছিলেন এবং সেখানে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। এরপরে দেশে একটা নির্বাচন হয়েছে, নতুন একটা নির্বাচিত সরকার এসেছে এবং প্রত্যেক নির্বাচিত সরকারের তার নিজস্ব পছন্দ থাকে, তার নিজস্ব পছন্দের লোকদেরকে তারা দিয়ে একটা প্রশাসন সাজায়। এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। সেদিক থেকে নির্বাচিত সরকার মনে করেছেন যে তারা তাদের পছন্দের লোককে দিয়ে বিচার প্রক্রিয়াটা অগ্রসর করবেন। সেদিক থেকে এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া আমি মনে করি। আমাকে নিয়োগ দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, সরকার বিদায় নিয়েছেন, নতুন সরকার এসছে, নতুনভাবে সেট আপ হয়েছে, খুবই স্বাভাবিক ঘটনা। না, কিন্তু আইনি প্রক্রিয়াগুলোকে বা আমরা বিচার ব্যবস্থার যে স্বাধীনতার কথা বলি, সেই জায়গা থেকে যদি আমি প্রশ্ন করি যে এই প্রক্রিয়াগুলোকে কি আবার রাজনৈতিক কালার দেয়া হচ্ছে কিনা? আপনার কি মনে হয় বিচার বিভাগের যে স্বাধীনতার জন্য এত আন্দোলন, এত কিছু করা হলো, তারপরে বিচার বিভাগ স্বাধীনও হলো, কিন্তু শেষ পর্যন্ত কি স্বাধীনতা পেলাম আমরা? বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা বিষয়। আমার নিয়োগ এবং বিচার বিভাগের স্বাধীনতা ভিন্ন জিনিস। বিচার বিভাগ স্বাধীন থাকতে হবে। বিচার বিভাগকে স্বাধীনতা বলতে দায়িত্বশীল স্বাধীন একটা বিচার বিভাগ দরকার। স্বাধীনতা আগেও ছিল, কিন্তু আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে এই বিচার বিভাগের, বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারকরা নিজেদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ পর্যন্ত বলেছেন। তারা রাজনীতিবিদদের চেয়েও বেশি রাজনীতি করেছেন। রাজনীতিবিদদের ইচ্ছাকে পূরণ করার জন্য সুপ্রিম কোর্টকে বা বিচার ব্যবস্থাকে ব্যবহার করেছেন। সেই জায়গা থেকে জাতি বেরিয়ে এসেছে বিপ্লবের পরে। এই নতুন সরকারের আমলে এসে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন বিচার বিভাগের স্বাধীনতার জন্য। সুপ্রিম কোর্টের সচিবালয়, বিচারক নিয়োগের যে অধ্যাদেশ, সেগুলো খুব জরুরি পদক্ষেপ ছিল। দুঃখজনকভাবে সেই অধ্যাদেশগুলো সরকার এই পার্লামেন্টে র্যাটিফাই করেননি, ল্যাপস হয়ে গেছে। তারা বলেছেন এগুলো নতুন করে তারা করবেন। আমি মনে করি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যে আইনগুলো করা হয়েছিল সেগুলো সরকারের উচিত অবিলম্বে সেই আইনগুলো ভালো আইন দিয়ে ওনারা প্রতিস্থাপন করতে চেয়েছেন, সেভাবেই করুন। কিন্তু বিচারক নিয়োগের ব্যাপারে যে আইনের যে কাঠামোটা তৈরি করা হয়েছিল সেটা অসম্ভব জরুরি। সুপ্রিম কোর্টের সচিবালয়কে প্রতিষ্ঠার জন্য যে কাজটা করা হয়েছিল দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল ছিল, সেটাও প্রতিস্থাপন করা জরুরি। সেইটা করবেন তারা নিশ্চয়ই। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া আছে, যে বিচারক প্যানেল আছেন, তারা আগেরটাই রয়ে গেছেন এবং সেখানে আমরা আমাদের সময় থেকে যেটা চেষ্টা করেছি যে মূলত মানবতা বিরোধী অপরাধের বিচারটা নিষ্পন্ন করা, সেই কাজটা চলমান আছে। এখন বাকি প্রক্রিয়ার মধ্যে তারা কিভাবে অগ্রসর হবেন এটা আমি জানি না, কিন্তু যে বিচার প্রক্রিয়াগুলো চলমান রেখে এসেছি আমি, সেগুলো তো চলমান যেহেতু আছে এবং সেখানে আমরা প্রায়োরিটি দিয়েছিলাম যারা মানবতা বিরোধী অপরাধের মধ্যে টপ কমান্ডার ছিলেন, মূলত তাদের বিচার করা। কারণ 2024-এর যে মানবতা বিরোধী অপরাধ সেটা বাংলাদেশ জুড়ে হয়েছিল, হাজার হাজার আসামি কিন্তু এর মধ্যে সম্পৃক্ত। সব মানুষের বিচার করতে গেলে এটা অসম্ভব একটা কাজ হয়ে যেত এবং সেটা দুনিয়ার ইতিহাসে কোনো জায়গায় এরকম লাখ লাখ মানুষের বা হাজার হাজার মানুষের বিচার করা সম্ভব হয়নি। সেই জায়গাতে আমাদের আইনে কিন্তু সেই সুযোগটা দেওয়া হয়েছিল যে আপনি যদি এখান থেকে সুপিরিয়র কমান্ডারদের বিচারটা করেন তাহলে মূলত অপরাধের বিচারটা সম্পন্ন করা যায়। এর সাথে যারা অন দি গ্রাউন্ডে সবচাইতে বেশি নিষ্ঠুরতার সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচারটা করা, এবং বাকি যারা অফিসিয়াল পজিশনের কারণে সম্পৃক্ত ছিলেন তাদের ব্যাপারে রাষ্ট্রকে আসলে রিকনসিলিয়েশনের একটা দিকে যাওয়ার যে বিষয়টা আছে সেই দিকেই যেতে হবে। সেই দিক থেকে আমরা বেছে বেছে মামলাটা করেছিলাম। যারা একদম কমান্ডিং জায়গায় ছিলেন তাদেরকে আসামি করে বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে।
প্রধান যিনি কমান্ডার ছিলেন, যার জন্য এত অপরাধ, সেই শেখ হাসিনার বিচার সম্পন্ন হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যিনি আইজিপি ছিলেন, তাকেও সাজা দেওয়া হয়েছে। কিন্তু তিনি যেহেতু নিজে থেকেই রাষ্ট্রকে এই অপরাধের তথ্য উদ্ঘাটনের ব্যাপারে সাহায্য করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী এই সুযোগটা আছে, সেজন্য তাকে লেসার পানিশমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু তিনি এই অপরাধের সমস্ত সূত্র, সমস্ত যে বিস্তৃতি, কোথা থেকে কমান্ড আসতো, এই জিনিসগুলো উদ্ঘাটন করেছেন। সেভাবে এই বিচার প্রক্রিয়াটা ওইখানে সম্পন্ন হয়েছে। এবং বাকি যারা মন্ত্রী পরিষদের সদস্য যারা এগুলো করেছেন, পুলিশের মধ্যে সবচাইতে যারা নটোরিয়াস অফিসার ছিল, যারা গণহত্যার সাথে সম্পৃক্ত, যারা গুম, ক্রসফায়ার এগুলোর সাথে জড়িত, তাদেরকে আসামি করে বিচার প্রক্রিয়া চলমান আছে। সুতরাং এটা চলমান যতটুকু আছে, এটা ব্যাপারে তো কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। এগুলো বিচারের ঐতিহাসিক প্রয়োজনেই এগুলো করা হচ্ছে। পরবর্তী যদি অন্য কোনো বিচার এখানে আসে, সেগুলোর ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবেন তারা কিভাবে করবেন এটাকে। আপনি যে সময়টুকু ছিলেন, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার রায়ও হয়েছে। এগুলো নিয়ে হয়তো আপনাদের এন্ড থেকে সমালোচনা না থাকলেও রাজনৈতিক জায়গা থেকে সমালোচনা রয়েছে, বা যে আসামিরা পলাতক তাদেরকেই সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে, কিন্তু যারা গ্রেপ্তার রয়েছেন তাদের সাজার জায়গাটা তাদের তুলনায় অনেক কম ছিল। এই জায়গায় কি আপনাদের তদন্তের জায়গায় বা যুক্তিতর্কের জায়গায় কোনো ব্যর্থতা রয়েছে? না, এটার কারণটা হচ্ছে, দেখুন, যারা পালিয়ে গেছে তারা হচ্ছে সুপ্রিম কমান্ডার্স, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইজিপি অ্যারেস্টেড আছেন, বাকি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা। চরম সাজাটা হবে যিনি প্রধান কমান্ডার তার। গ্রাউন্ডে যারা কনস্টেবল লেভেলে একদম নিম্ন পদস্থ অফিসার, যারা একদম বর্ডার ফলো করেছেন, তাদের ক্ষেত্রে লেসার পানিশমেন্ট হবে, এটাই স্বাভাবিক। বাস্তবতা হচ্ছে যারা টপ কমান্ডার, 5ই আগস্টের পরে যখন বাংলাদেশে কোনো পুলিশ বাহিনী ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে আসলে প্রাতিষ্ঠানিকভাবে কিছুই ছিল না, সবগুলো থানা বন্ধ হয়ে গিয়েছিল, পুলিশ পালিয়ে গিয়েছিল, সেই সময় গণহারে এইসব প্রধান অপরাধীরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সুতরাং পালিয়ে যাওয়াদেরকে যেহেতু গ্রেপ্তার করা যায়নি, কিন্তু তাদের যেটা প্রাপ্য সাজা সেটা তো দিতে হবে, সেটা দেওয়া হয়েছে। কিন্তু লেসার পানিশমেন্ট যাদেরকে দেওয়া হয়েছে তারা অধিকাংশই পালিয়ে যেতে পারেনি বা যায়নি, কিন্তু তারা ঘটনাস্থলে ছিল, তারা গুলি করেছে, যেগুলো ভিডিও ফুটেজে অন্যান্য তথ্য প্রমাণে আইডেন্টিফাইড হয়েছে। বিশেষ করে চানখারপুলের মামলায় আপনি বলতে পারেন যে এখানে আদালত যে দৃষ্টিভঙ্গিটা নিয়েছিলেন, যে যেহেতু এরা নিম্নপদস্থ পুলিশ, তারা যেহেতু হুকুম অনুযায়ী কাজ করেছেন, যদিও হুকুম অনুযায়ী কাজ করাটা কোনো এক্সকিউজ হতে পারে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, কিন্তু তাদের ব্যাপারে তারা লিনিয়েন্ট ভিউ নিয়েছেন, কম সাজা দিয়েছেন। এই কম সাজাটা উপস্থিত থাকা বা অনুপস্থিত থাকার কারণে নয়, এটা তাদের অপরাধের গ্র্যাভিটি অনুযায়ী, তাদের পজিশন অনুযায়ী কিন্তু এটা দেওয়া হয়েছে। যদিও এই সাজাতে প্রসিকিউশন, আমি যখন ছিলাম, প্রসিকিউশন এটাতে সন্তুষ্ট হয়নি, ফলে এর বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে আপিল দায়ের করা হয়েছে আমার সময়েই। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ডিসাইড করবেন, কিন্তু তাদের যে অপরাধ, কতটুকু সম্পৃক্ততা, কতটুকু দায়, এটা তদন্তে উদ্ঘাটিত হয়েছে, সেটা আদালতেও সাক্ষ্য প্রমাণের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। কিন্তু সেটাকে কতটুকু সাজা দেয়া হবে না হবে এই সিদ্ধান্ত নিয়েছেন আদালত, এখানে প্রসিকিউশনের কিছু করার ছিল না। তারপর প্রসিকিউশনের কিছু করার না থাকলেও ধরেন জনগণের ভিতরে একটা পারসেপশন তৈরি হয়। ধরেন গ্রামে প্রচুর লোডশেডিং হয়, এখন যদি মন্ত্রী বলে যে গ্রামে লোডশেডিং নাই, এটা মানুষের জন্য হাস্যকর হয়ে যায়। তো আপনারা সব কিছু তদন্ত করে দেখলেন, আমরা সবাই দেখলাম, যিনি গুলি করলেন, যার গুলিতে মানুষজন মারা গেল, তারই সাজা কম হলো, সেই ক্ষেত্রে তো আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করাই যায়। এই প্রশ্ন আমাদেরকে করে লাভ হবে না, কারণ হচ্ছে যে আমরা যদি সে যে গুলি করেছে তার গুলি করার দৃশ্যটা যদি আদালতে উপস্থাপন না করতাম, তাহলে সেটা প্রসিকিউশনের ব্যর্থতা হতো। আমরা কিন্তু আদালতে তার ভিডিও ফুটেজ, সে কোথা থেকে গুলি এনেছে, কিভাবে কি করেছে, সব কিছু উপস্থাপন করেছি। এখন উপস্থাপনের পরে যুক্তিতর্ক আমরা বলেছি তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। কিন্তু আদালত যদি মনে করে যে এই লোকটার সমস্ত তথ্য থাকা সত্ত্বেও তার পজিশনের কারণে আমি তাকে লেসার পানিশমেন্ট দেবো, এটা প্রসিকিউশনের ব্যর্থতা নয়, এটা আদালতের সিদ্ধান্তের ব্যাপার। আদালত এটা রাইট ডিসিশন নিয়েছেন কি নেননি, সেটা পরীক্ষা হবে সুপ্রিম কোর্টে। সেই কারণে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে আপিলটা দায়ের করেছি। প্রসিকিউশনের অথবা তদন্ত সংস্থার এখানে কোনো ঘাটতি নেই, কারণ যা উপস্থাপন করার প্রয়োজন ছিল তা উপস্থাপিত হয়েছে। উপস্থাপিত তথ্যের ভিত্তিতে তার মৃত্যুদণ্ড হওয়া সম্ভব। কিন্তু আদালত যদি মনে করেন যে তথ্য প্রমাণের ঘাটতি নাই, বাট তার অফিসিয়াল পজিশনের কারণে আমরা তাকে লেসার পানিশমেন্ট দিলাম, সেই ব্যাপারটা আসলে প্রসিকিউশনের ঘাড়ে চাপবে না। 24-এর এই আন্দোলনের আগেও আমরা প্রচুর রাজনৈতিক হত্যাকাণ্ড দেখেছি, রাজনৈতিক গুমের শিকার হতে দেখেছি অনেকে ফিরে এসেছে, অনেকে ফিরে আসতে পারেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আপনাদের কাছে অনেকগুলো কেস স্টাডি রয়েছে, যেগুলো আপনারা দেখেছেন, বা তদন্ত যেগুলো এসেছে, আপনি চিফ প্রসিকিউটর হিসেবে নিশ্চয়ই সেগুলো জানেন। আমরা একটু শুনতে চাই কেমন ছিল সেই সময়গুলো, বা আসামিদের জীবনেই বা কী ঘটেছে, কতটুকু আপনারা পেয়েছেন বা কতটুকুই জনগণকে জানাতে পারছেন।
দেখুন 17 বছরে যে মানবতা বিরোধী অপরাধ, বিশেষ করে গুম, ক্রসফায়ার এবং বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, এটা মহাকাব্যিক। একটা টকশোতে এই কাহিনীর সব কিছু বলা সম্ভব নয়। গুমের যে ভয়াবহতাটা ছিল, আমি খুবই, আমার কাছে আফসোস লাগে যে বাংলাদেশের মিডিয়া এটাকে সঠিকভাবে কিন্তু এখন পর্যন্ত উপস্থাপন করতে পারেনি। এটার যে ব্যাপ্তি, এটার যে গভীরতা, এটার যে বিষাদ সিন্ধু সম এর যে শোক ও গাথা, সেগুলো উঠে আসেনি। দেখুন, গুম বিষয়ক যে কমিশন ছিল সেখানে হাজার হাজার অভিযোগ জমা পড়েছিল এবং তারা হাজার হাজার সাক্ষী নিয়েছেন। যারা ভিকটিম, তাদের বক্তব্য যেমন নিয়েছেন, ফিরে আসা ভিকটিমদের তাদের পরিবারবর্গের সাক্ষ্য নিয়েছেন, তেমনি যে সমস্ত অফিসারদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং যে সমস্ত সংস্থা এই অপরাধগুলোর সাথে সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে ব্যাপকভাবে তারা জবানবন্দি নিয়েছেন এবং সেখান থেকে তারা তথ্য উদ্ঘাটন করেছেন। 3টা রিপোর্ট তারা দিয়েছেন, প্রথম অন্তর্বর্তীকালীন রিপোর্ট, দ্বিতীয় অন্তর্বর্তীকালীন রিপোর্ট এবং চূড়ান্ত রিপোর্ট। এই 3টা রিপোর্টে তারা কিন্তু এই গুমের ভয়াবহতা ভালোভাবে তুলে ধরেছেন, কিন্তু সেটা মিডিয়াতে রিফ্লেক্টেড হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই হাজার হাজার অভিযোগের মধ্য থেকে কয়েকশো অভিযোগের ব্যাপারে তদন্ত রিপোর্ট দিয়েছে এবং সেগুলোর বিচার, 3টা মামলার বিচার চলছে। এখানে অনেক ভিকটিম এবং অনেক আসামি রয়েছে। এখানে আমরা যেটা দেখেছি যে এই গুমের বিষয়ে, গুমটা একটা সিস্টেমে পরিণত করা হয়েছিল, পদ্ধতিগতভাবে এটা করা হতো। প্রধান নির্দেশ আসতো শেখ হাসিনার কাছ থেকে, যে তার নির্দেশ ছিল যারাই রাজনীতিতে তার জন্য হুমকি হয়ে উঠবে অথবা কথা বলে তার সরকারকে বিব্রত করবে, সেরকম লোকদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সেই নির্দেশটা তিনি দিতেন তার প্রধান যে নিরাপত্তা উপদেষ্টা ছিল, সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, তাকে দিতেন। এবং তারিক আহমেদ সিদ্দিকী যেহেতু নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি বিভিন্ন বাহিনীর উপর তার কর্তৃত্ব ছিল, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশের বিভিন্ন সংস্থা এবং টু সাম এক্সটেন্ট ডিজিএফআইয়ের কিছু কিছু ক্ষেত্রে। এই সমস্ত জায়গায় তার নির্দেশে এই মানুষগুলোকে প্রথমে মনিটর করা হতো। মোবাইল এনটিএমসি বলে যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করা হয়েছিল, এটা আগে এনএমসি নাম ছিল, সেটার তত্ত্বাবধানে জিয়াউল হাসানের প্রধান ভূমিকা ছিল। উনি যখন র্যাব ইন্টেলিজেন্সের ডাইরেক্টর ছিলেন সেই সময় থেকে। তো প্রথম যেটা করা হতো যে মনিটর করা হতো, যে এই যাকে গ্রেপ্তার করা হবে বা যাকে গুম করা হবে তাকে মনিটর করে আইডেন্টিফাই করা হতো কোন সময়টায় তাকে পিক আপ করাটা সহজ। তারপরে একটা পিক আপ টিম যেত, এই পিক আপ টিম সাদা পোশাকে যেত। এই পিক আপ টিম কখনো র্যাব, কখনো ডিবি, কখনো এনএসআই, কখনো ডিজিএফআই, বিভিন্ন ইউনিটের লোকেরা কিন্তু তাদেরকে কিডন্যাপটা করতো। করেই রাস্তার থেকে হোক, বাসার থেকে হোক, এত দ্রুততার সাথে তাকে তুলে নেওয়া হতো যে রাস্তায় যদি পাশে কেউ থাকতো সে আসলে বুঝতে পারতো না যে এখানে কী হয়ে গেল কয়েক সেকেন্ডের ব্যবধানে। তাকে উঠিয়ে নিয়ে মাইক্রোবাসে তোলার পরেই প্রথমে যেটা হতো, তাকে হাত পা বেঁধে ফেলা হতো, চোখ বেঁধে ফেলা হতো। যে সমস্ত আসামিকে হত্যা করা হতো, আমরা যেগুলো প্রমাণ পেয়েছি যে অনেক ক্ষেত্রেই গাড়ির ভেতরেই হাতুড়ি, বড় লোহার হাতুড়ি থাকতো, মাথায় আঘাত করে তাকে মেরে ফেলা হতো। আর যদি সেভাবে না মারা হতো তাহলে তাকে ইনজেকশন দেওয়া হতো, অ্যানেস্থেশিয়া জাতীয় ইনজেকশন, চেতনানাশক। কখনো ফুল অজ্ঞান করে ওখানেই মেরে ফেলা হতো, অথবা হালকা অ্যানেস্থেশিয়া দিয়ে তাকে অজ্ঞান করে তারপরে তাকে ডিটেনশন সেন্টারগুলোতে নেওয়া হতো, সেখানে জিজ্ঞাসাবাদ করা, টর্চার করা, পরবর্তী পদক্ষেপ নেওয়া হতো। কখনো কখনো গাড়িতে তুলেই ব্যাটারি চালিত ইলেকট্রোকিউট করার যন্ত্র ছিল, তাকে তারা বলস মেশিন বলতো, সেইটা ভিকটিমদের যৌনাঙ্গে ক্লিপ দিয়ে বিদ্যুতায়িত করে এই মেশিনটা স্টার্ট করা হতো। ফলে এই বিদ্যুতায়িত করার কাজটা গাড়ির মধ্যেই শুরু হতো। এরপরে তাকে বিভিন্ন শহরের বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে তাদের সেন্টারে নিয়ে যেত, যাতে সে বুঝতে না পারে যে আসলে কোথায় তাকে আনা হয়েছে। সেখানে নিয়ে গিয়ে যে রুমে তাকে রাখা হতো, দেখা গেলো সেখানে 8 বছর তাকে বেঁধে রাখা হয়েছে। এবং সেখানে বেঁধে রাখার যে বিষয়টা, ভিকটিমদের জবানবন্দি যারা কোর্টে দিয়েছেন তাদের জবানবন্দি যদি আপনি ফলো করেন, যে একটা কোনো রকম ভেন্টিলেশনের ব্যবস্থা ছাড়া একটা রুম, যেটার ছাদ, দেয়াল সব কিছুই হয়তো কালো রং করা, সেখানেও আবার হাত পা বেঁধে রাখতো, চোখ বেঁধে রাখতো। খাবারের প্রয়োজন হলে খাবারের টাইম এসে তারা দরজার নিচ দিয়ে তাকে খাবার দিত। তারপরে চিকিৎসার প্রয়োজন হলে ওখানেই ডাক্তারকে আনা হতো, কোনো দিন বাইরে বের করা হতো না। দিন না রাত বোঝা যেত না, বলা হতো না, তারিখ বলা হতো না, দিন বলা হতো না, কোথায় আছে সেটা বলা হতো না। আবার জিজ্ঞাসাবাদের জন্য টর্চার রুম ছিল, সেখানে ডেডিকেটেড টর্চার রুমে সেখানে ইলেকট্রোকিউট করার মতো ব্যবস্থা ছিল, ঝুলিয়ে মারা হতো। তারপরে হাত পায়ের নখ তুলে ফেলার ব্যবস্থা ছিল, দেয়ালে উল্টো করে ঝুলানো হতো। আবার দেয়ালের মধ্যে বীভৎস ছবি টাঙিয়ে রাখা হতো, যে পেট কেটে ফেলা হয়েছে, নাড়িভুড়ি বের করে ফেলা হয়েছে, চোখ তুলে ফেলা হয়েছে, এরকম বীভৎস ছবি দেখে তাদের ভয় দেখানো হতো যে যদি তোমরা কথা আমাদের শেখানো জবানবন্দি না দাও তোমাদেরকে এই একই পরিণতি বহন করতে হবে। এগুলোর এই বীভৎসতার স্টোরি লম্বা অনেক।
সারা রাত ধরে তারা টর্চার করতে হয়। তা আপনি পাশের রুমে একজন বন্দী আছে, সে সারা রাত ধরে শুনতে পাচ্ছে যে পাশের রুমে একজন বয়স্ক মানুষ শিশুর মতো চিৎকার করছে, তাকে মারা হচ্ছে। ভোর রাতের দিকে তাকে ফেলে চলে যেত। এভাবে প্রতি রাত দিনের পর দিন, মাসের পর মাস এরকম চলেছে। সেখান থেকে টর্চার করতে করতে কোনো বন্দী মারা গেছে, নিয়ে যাওয়া হয়েছে, তার লাশ হয়তো রেল লাইনে নিয়ে ফেলে দিয়েছে। আমরা প্রমাণ পেয়েছি যে টর্চার করার পরে মেরে ফেলেছে, তারপরে লাশটাকে রাতের বেলায় গাড়ির ভেতরে উঠিয়ে নিয়ে একটা রেল লাইনের পাশে গিয়ে রেল লাইনের উপরে লাশটা রাখতো, ট্রেন আসতো, টুকরা টুকরা হয়ে যেত, তারপর ওখান থেকে করে চলে আসতো। আপনাদের মনে থাকবার কথা 2011 থেকে 2013 এই সময়টাতে ঢাকা টঙ্গী বা ঢাকা রাজশাহীর এই রেল লাইনের দুপাশে অনেক খণ্ডিত লাশের সন্ধান পাওয়া যেত, ট্রেনে কাটা পড়া মানুষের সন্ধান পাওয়া যেত, যেগুলোর কোনো পরিচয় পাওয়া যেত না। আমরা যতটুকু বুঝতে পেরেছি এগুলো ছিল ওই সেই সমস্ত যাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছিল গুমের ভিকটিমদের, এবং আমাদের সাক্ষ্য প্রমাণে সেটা। তো যাদেরকে টর্চার করার পরে হয়তো কিছুদিন পরে কাউকে অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসবাদী মামলায় দেওয়া হতো। মামলাগুলোর প্যাটার্ন ছিল একই রকম, যে কয়েকটা কমন মামলা, সন্ত্রাসবাদী জঙ্গি মামলা দিত, অথবা অস্ত্র মামলা, বিস্ফোরক মামলা। এই মামলার বাইরে কোনো মামলা ছিল না। এরা ছিল সৌভাগ্যবান, মামলা দিয়ে চালান দিয়েছে। কিন্তু যাদেরকে ফেরত দেয়নি তারা তো ওখানে বন্দী ছিলেন, আর যাদেরকে মেরে ফেলা হয়েছে সেগুলোকে ওখানেই হত্যা করা হতো, অথবা জীবিত অবস্থায় হাত পা বেঁধে তাদেরকে গাড়িতে করে কয়েকটা স্পট ছিল তাদের হত্যা করার জন্য। একটা ছিল আমাদের শীতলক্ষা নদী, সেখানে নারায়ণগঞ্জে একটা স্পটে তাদেরকে নেওয়া হতো। তারপরে ট্রলারে করে শীতলক্ষা নদীর মধ্যে নিয়ে গিয়ে ট্রলারের উপরে পাটাতনে তুলে তাদেরকে মাথায় যে জমটুপি পরানো থাকতো সেটা খুলে মাথায় গুলি করে পেটটা ফেলে দিয়ে, নাড়িঘুড়িটা ফেলে দিয়ে সিমেন্টের ব্যাগ বেঁধে ফেলে দেওয়া হতো। আরেকটা ছিল বরিশালের চরদুয়ানি বলে একটা ঘাট আছে, চরদুয়ানি খালের পাড়ে, সেখানে নিয়ে গিয়ে সেখানে র্যাব 7-এর অফিসে তাদেরকে রাখা হতো। ওখান থেকে তাদেরকে রাতের বেলায় ট্রলারে তুলে চরদুয়ানি খাল বেয়ে গিয়ে বলেশ্বর নদীতে, এবং বলেশ্বর নদীর থেকে সমুদ্রের মোহনায়, সেখানে যাওয়ার সময় আবার ওশানোগ্রাফির উপরে তাদের পড়াশোনা থাকতো, যে জোয়ার কতক্ষণ থাকবে, ভাটা কখন আসবে, এগুলো হিসাব করা হতো। সেই জোয়ার ভাটা মেপে কতক্ষণ তাদেরকে যেতে হবে, ট্রাভেল করতে হবে, কত দূরে তারা যাবেন, সেখানে নিয়ে গিয়ে পাটাতন থেকে খোলের ভেতরে বন্দীদেরকে রাখা হতো, যেখানে মাছ রাখে, বরফ রাখে, ওখান থেকে বের করতে একজন একজন করে বের করে মাথায় গুলি করতো, পেট কেটে দিত, সিমেন্টের ব্যাগ বেঁধে পানিতে ফেলে দিত। এইভাবে শত শত মানুষকে গত 17 বছরে, অর্থাৎ আওয়ামী আমলে 17 বছরে হত্যা করা হয়েছে। গুমের শিকার হয়ে যেসব মানুষ ফেরত আসেনি তাদের পরিণতি হয়েছে এই সমস্ত নদীতে, এটা আমরা নিশ্চিত হয়েছি। এবং এই ব্যাপারে যারা ওই নৌকার যারা মাঝি ছিল, ট্রলার যাদেরকে বছরের পর বছর ওই ট্রলারে ব্যবহার করা হয়েছে, তাদের সাক্ষ্য, ওই ঘাটের যারা ছিল যেখানে তাদেরকে উঠানো হতো তাদেরকে সাক্ষ্য প্রমাণ, এগুলো পাওয়া গেছে। আবার কখনো কখনো হয়তো ঢাকা সিলেটের মহাসড়কে নিয়ে যাওয়া হতো, সেখানে গিয়ে রাতের বেলায় কোনো ব্রিজ বা খাল পেলে সেখানে গাড়ি থামিয়ে একজনকে গুলি করে ফেলে দিত। দেখা গেল 2 দিন পরে পত্রিকায় নিউজ হয়েছে যে অমুক নদীতে একটা অজ্ঞাতনামা গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। এই যে গুমের ভয়াবহতা, এবং এর বাইরে যেগুলো আপনারা অভিযোগ করেছে, ফিরে না আসা মানুষের সব সংখ্যা কিন্তু সরকারি পরিসংখ্যানে নাই। কারণ অনেক পরিবার ভয়ে কখনো অভিযোগই করেনি বা বলেই নেই যে আমার পরিবারের এই সদস্যটা মিসিং। এত বেশি আতঙ্কগ্রস্ত করেছে। যারা ফিরে এসেছে তাদের বর্ণনা থেকে এটা বোঝা যায় যে কী পরিমাণ ভয়াবহতার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। এই যে ভয়াবহ চিত্র, এইটা বাংলাদেশে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্তে, রাষ্ট্রের প্রধান ব্যক্তির সিদ্ধান্তে, এবং একটা বিভিন্ন ফোর্সের একটা অংশকে এই কাজের জন্য একটা পদ্ধতিগতভাবে ব্যবহার করা হয়েছে। সুতরাং এই যে গুমের বিষয়টা ছিল, যেটাকে আমরা বলি ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, এবং এটা ছিল ডাইরেক্টেড অ্যাগেনস্ট এনি সিভিলিয়ান পপুলেশন বা একটা রাজনৈতিক গোষ্ঠী যারা বিরোধী দল, তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। যে হত্যাকাণ্ডের গল্পগুলো আপনারা পেয়েছেন, সত্যিকারের গল্পগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এখানে আসলে রাষ্ট্রের কি করণীয় আছে? ধরেন এই যে 24-এর আন্দোলনের পর আমরা তো একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্যই আসলে এই রক্ত দেয়া, যেটা আমরা বলে থাকি, সেই পরিবর্তন কি আসবে বলে মনে হয়? এবং এইখানে কি রাষ্ট্রের কোনো দায়িত্ব আছে কিনা যে পূর্বের এই ইতিহাসগুলো জনগণকে জানানো, এবং জনগণ জানার পরে এই ধরনের প্রতিক্রিয়া তৈরি হবে যেন রাষ্ট্রে এই ধরনের আর কোনো রাজনৈতিক এই খুন খারাপি বা পরিবার নিঃশেষ হয়ে যাওয়া, গুম হয়ে যাওয়া, আয়নাঘর হয়ে যাওয়া, এই বিষয়গুলো আর ফিরবে না? অবশ্যই এই ব্যাপারে সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই বিষয়টা উপলব্ধি করা হয়েছিল, এবং সে কারণেই এই গোপন কারাগারগুলোকে আইডেন্টিফাই করা হয়। আমরা কিন্তু উদ্ঘাটন করে ফেলি যে কোথায় এদেরকে বন্দি রাখা হতো, কোথায় এদের শেষ পরিণতি হতো, কারা এগুলোর সাথে যুক্ত ছিল, কোন সংস্থাগুলোর সাথে যুক্ত ছিল, এর হুকুমটা কোথা থেকে আসতো, কারা এইভাবে কার্যকর করত। এটাও যেহেতু উদ্ঘাটিত হয়েছে বিশেষ করে গুম কমিশনের রিপোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার যে রিপোর্ট,
এইটাকে যদি রোধ করতে হয় তাহলে এই সত্যটা জাতির কাছে খুব ক্লিয়ারলি উপস্থাপন করা দরকার। এই উপস্থাপন করার কাজটা কিন্তু রাষ্ট্রকে করতে হবে। রাষ্ট্রকে করতে হবে যে দেখুন, বিগত স্বৈরশাসক এই দেশের জনগণকে নিপীড়ন করার জন্য অথবা তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য কি বিভৎস পন্থা বেছে নিয়েছিল, এবং সেই বিভৎস পন্থায় আমরা শুধু জানতাম যে মানুষগুলো নাই হয়ে যাচ্ছে। হঠাৎ করে একদিন রাস্তার থেকে নাই হয়ে গেল, সেই মানুষগুলো আর কখনো ফিরে আসলো না। এ কে নাইটা করছে, নাই করার উদ্দেশ্য কী ছিল, কোথায় নিয়ে যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে, কিভাবে রাখছে, এই যে গোপন কাহিনী, এটা উন্মোচিত না হলে এটা জাতি কিন্তু বুঝতেই পারবে না যে কি হয়ে গেছে। নাহলে এই মানুষ বলতে থাকবে যে হাসিনার এর সমস্ত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, মিথ্যা মামলায় বিচার করা হয়েছে। এই যে কথাগুলো বলার সুযোগ তারা পাচ্ছে অথবা বলার চেষ্টা করছে, এগুলো বন্ধ হয়ে যাবে যখন এই বাস্তব স্টোরিগুলো মানুষের সামনে উপস্থাপন করা হবে। এটা রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় মিডিয়া সহ বাংলাদেশের গণমাধ্যমেরকে ব্যবহার করে এটা জাতির সামনে স্পষ্ট করা উচিত। দ্বিতীয়ত, আপনি যদি এটা রিকারেন্স রোধ করতে চান, এটা যদি রাষ্ট্রে ফিরে আসা বন্ধ করতে চান, তাহলে অবশ্যই এই অপরাধগুলোর সঠিক বিচার করতে হবে। কারণ বিচার একটা সভ্যতার, সভ্য সমাজের মানদণ্ড। আপনি বিচারহীনতা মানেই হচ্ছে এই সমাজটা আর সভ্য নেই। এত বিভৎস ঘটনা ঘটেছে হাজার হাজার মানুষের উপরে, এত পৃথিবীর সবচাইতে নিষ্ঠুরতম পন্থা একটা সিভিলিয়ানদের উপরে প্রয়োগ করা হয়েছে। এটার বিচার করে যে মাস্টার মাইন্ড, যারা সবচেয়ে বেশি অ্যাট্রোসাস কিলার বা নিপীড়ক ছিল, তাদেরকে একটা দৃষ্টান্তমূলক সাজা দেওয়াটা জরুরি। হয়তো এর সাথে অনেক মানুষ, বেশি মানুষ যদি জড়িত থাকে, অ্যাগেইন সবারকে সাজা দেওয়ার প্রয়োজন নেই। টপ কমান্ডার, টপ এক্সিকিউটর, প্ল্যানার, এদেরকে যদি সাজা দেওয়া হয় তাহলে বাকিরা বা কোনো সংস্থা বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সবচেয়ে বেশি এই কাজটা করেছে। বাংলাদেশের আর কোনো বাহিনী ভবিষ্যতে যদি এই বিচারগুলো হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাহলে ভবিষ্যতে কোনো বাহিনী বা বাহিনীর কোনো অফিসার এই কাজগুলো করতে দুঃসাহস দেখাবে না। সুতরাং এই ফিরে আসা রোধ করার জন্য যা উদ্ঘাটিত হয়েছে তা প্রকাশ করা, এবং দ্বিতীয় তাদের ন্যায় বিচার নিশ্চিত করা। এই ন্যায় বিচার নিশ্চিত করার পরে ভবিষ্যতে একটা আইনি কাঠামো তৈরি করা, যাতে এই ধরনের অপরাধ করলে কাউকে কোনো রকম মার্সি করার সুযোগ থাকবে না। এই ধরনের আইনি কাঠামোটা থাকাটাও জরুরি। এই তিনটা কাজ যদি করা হয় তাহলে কখনোই বাংলাদেশ আর গুম ফিরে আসবে না। কিন্তু কোনো জায়গায় যদি আমরা শৈথিল্য প্রদর্শন করি, তাহলে কিন্তু আমি ভয় পাই, আশঙ্কা করি যে এই সংস্কৃতি আবার ফিরে আসতে পারে বাংলাদেশ, এবং সেটা যদি ফিরে আসে এটা বাংলাদেশের জন্য অসহনীয় হবে। বাংলাদেশ এই বোঝা কিন্তু আর বইতে পারবে না। বিভিন্ন দিক থেকে তো এই প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে যে সরকারের আমলে গঠিত হয়েছিল তারাও এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, অনেক রাজনৈতিক নেতাকর্মীকে ফাঁসি দিয়েছে। ঠিক একইভাবে আপনারাও কি এটাকে সেই রাজনৈতিকভাবেই ব্যবহার করলেন বা আওয়ামী লীগকে ফাঁসানোর জন্যই ব্যবহার করলেন, এরকম প্রশ্ন তো রয়েছে? মোটেই না। কারণ হচ্ছে আগের সরকারের আমলে এটা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে সত্য। কারণ তখন 50 বছর আগে ঘটে যাওয়া একটা স্বীকৃত বাহিনীর অপরাধের দায়ে রাজনৈতিক সিভিলিয়ানদের উপর চাপিয়ে দিয়ে বিচার করা হয়েছে, যাদের এভিডেন্স কী ছিল সেগুলো জাতিকে আমরা তখন জানিয়েছি। মিথ্যা মামলা সাজিয়ে দেওয়া হয়েছে এবং তখন আইনগত দুর্বলতাও ছিল। কিন্তু জুলাই আগস্টের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা আইনগুলো সংশোধন করে যে সমালোচনাগুলো ছিল আইনের ব্যাপারে, যেটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে যায় না, সেই সমালোচনাগুলোকে অ্যাড্রেস করে আইনের প্রয়োজনীয় সংশোধনী আনা হয়, যাতে করে এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে যায়। এরপরে বিচারক প্যানেল, আগের বিচারক প্যানেলে সব পলিটিক্যালি মোটিভেটেড বিচারক ছিল। এখন কিন্তু বিচারকদের ব্যাপারে কোনো অভিযোগ নাই যে এরা কোনো বিশেষ রাজনৈতিক দলের সদস্য কিংবা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য গিয়েছেন। তদন্ত, প্রসিকিউশন, এই জায়গাতে আমরা যে স্বচ্ছতার আশ্রয় নিয়েছি, ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখানো হয়েছে কিভাবে কোথায় কোন অপরাধ হয়েছে। সুতরাং মিথ্যা তথ্য, মিথ্যা সাক্ষী দিয়ে কোনো আসামিকে সাজা দেওয়া হয়নি। বরং গত 15 বা 17 বছরে, আওয়ামী লীগের 17 বছরে যে অপরাধ করা হয়েছে, সেখান থেকে সব অপরাধীকে না ধরে, হাজার হাজার মানুষকে না ধরে, আমরা মাত্র 300-র মতো আসামিকে আমরা আসামি করে বিচার করছি। কিন্তু আওয়ামী লীগ যে মাত্রায় বাংলাদেশে অপরাধ করেছে, জুলাই আগস্টের হত্যাকাণ্ড যদি ধরেন, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটা জেলায় মানুষকে গুলি করে আহত করা হয়েছে, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। আসামি যদি করতাম বাংলাদেশে সব মিলে তো অন্তত 50,000 আসামি হওয়ার কথা ছিল। 50,000 মানুষকে যদি আমি বিচার করতে যেতাম, তাহলে বলা যেতে পারতো যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার। আমরা কিন্তু সেখানে রাষ্ট্রের সব বাহিনী মিলে, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ম্যাজিস্ট্রেট, আমলা, মন্ত্রী, এমপি, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, সব মিলে 300 মানুষের বিরুদ্ধে বিচার হচ্ছে। তার অর্থ এটাই যে আমরা একটা পলিটিক্যাল পারসিকিউশনের দিকে যাইনি। আমরা সবচাইতে নটোরিয়াস এবং যারা জেনুইন পারপিট্রেটর, তাদেরকেই শুধু বিচারের মুখোমুখি করেছি। এটার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
এটার উদ্দেশ্য হচ্ছে এই রাষ্ট্রকে বিচারহীনতার সংস্কৃতির থেকে মুক্তি দেয়া এবং যে নিষ্ঠুরতা এই দেশের ছাত্র জনতার উপরে করা হয়েছে তার প্রতিকার করা। যদি এটা প্রতিকার না করা হয়, ক্ষোভ কিন্তু দানা বাঁধবে। আপনি একটা রাষ্ট্রে যদি কোনো অপরাধের প্রতিকার থাকে, তাহলে মানুষ শান্ত থাকে যে না, আমার উপরে সংঘটিত অপরাধের বিচার হয়েছে। তা নাহলে মানুষ আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়। গুমের যে ভয়াবহতা, সেটার যদি বিচার না করেন, আপনি জাতির বিবেকের সাথে কাছে কি জবাব দেবেন? এই যে মানুষগুলো হারিয়ে গেল, ইলিয়াস আলী সাহেব একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতা ছিলেন, তাকে কিভাবে তুলে নেওয়া হলো, সেই তুলে নেওয়ার সমস্ত তথ্য কিন্তু আমরা উদ্ঘাটন করেছি। তাকে হত্যা করা হয়েছে একই পদ্ধতিতে। এই যে মানুষগুলো যদি বিচার না পায়, ছাত্রদলের 8 জন ছেলেকে একসাথে তুলে নেওয়া হলো, কারা তুলে নিয়েছে আমরা বের করেছি। এখন এই যে এত ভয়াবহতা, এই বিচারকে আপনি কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে? ইলিয়াস আলীর বিষয়ে কি একদম আপনারা কনফার্ম হতে পেরেছেন? আমরা কনফার্ম হয়েছে, কে তুলে নিয়েছে, কারা কারা ইনভলভ ছিল সেগুলো পেয়েছি। শুধু লাশটা কোথায় ফেলা হয়েছে সেটা আমরা তখন পর্যন্ত বের করতে পারিনি। আমি জানি না এখন কত দূর এগিয়েছে, ও কারণে হয়তো একটু রিপোর্ট দিতে দেরি হচ্ছিল। কারণ একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যাদেরকে খুঁজে পাওয়া যায়নি তাদের মামলার তদন্তটা একটু জটিল, কারণ আমাকে শেষ পর্যন্ত যেতে হবে। উঠিয়ে নেওয়া হয়েছে এই পর্যন্ত আমি পেলাম, কিন্তু কবে কোথায় লাশটা ফেলে দিল ও পর্যন্ত হয়তো একদম অ্যাকুরেট না পেলেও মিনিমাম কাছাকাছি না গেলে বিচার প্রক্রিয়ার মধ্যে এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, গ্যাপ থেকে যায়। এই জন্য যারা ফিরে এসেছে সার্ভাইভার, তাদের বিচারগুলো আগে হচ্ছে, এবং যাদেরকে কখনো ফিরে আনা যায়নি, যাদেরকে পাওয়া যায়নি, তাদের তদন্তগুলো চলমান আছে। কিন্তু সাক্ষ্য প্রমাণ থেকে যে বিশেষ কয়েকজন লোক এবং কনফার্ম ওয়েতে যে সে এই হত্যাকাণ্ডগুলো করেছে, নিজে করেছে, তার বিচার কিন্তু চলমান আছে। এবং তার বিরুদ্ধে আপনি হয়তো একটা ইন্ডিভিজুয়ালি বলতে পারছেন না যে অমুক আসামি, অমুক ভিকটিমকে কখন মারা হয়েছে আপনি জানেন না, কিন্তু আপনি জানেন যে এই সংস্থার এই ইউনিটটা এটা করেছে এবং এটার নেতৃত্বে ছিল অমুক, সে সবগুলো এক্সিকিউশন করেছে। এইটা যখন বের করতে পারবেন তখন তার বিচার তো আমরা করতে পারবোই। এবং সে কারণেই কিন্তু জিয়াউল হাসানের যে বিচারটা চলছে তাকে কিন্তু সেভাবে, যে সে তখন র্যাবের প্রথমে ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান হিসাবে, পরবর্তীতে এডিজি অফিস হিসাবে, তার ইউনিটটাই মূলত এই এক্সিকিউশনের কাজগুলো করতো, তার নেতৃত্বে হতো। ফলে আমাদের আইনে এই সুযোগ আছে যে আসামিকে একজন, ধরুন সাধারণ মার্ডার কেসে যদি 5 জন লোক ইনভলভ থাকে, একটা মামলায় 5 জন বা 10 জনেরই বিচার করতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বা মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে একটা ঘটনার সাথে হয়তো 100 জন লোক জড়িত, আমি 100 জন লোকের মধ্যে 2 জন বা 1 জন করে আলাদা আলাদা করে বিচার করতে পারবো। সেই দিক থেকে যিনি সবচাইতে বেশি রেসপন্সিবল তাকে আমি আলাদা করেছি, তার বিচারটা চলমান আছে, অন্যদেরগুলো তদন্ত চলমান আছে। আপনার বিরুদ্ধে সমালোচনা ছিল যে আপনি একসময় জামাত নেতাদের আইনজীবী ছিলেন আগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং পরবর্তী ট্রাইব্যুনালে আপনি প্রসিকিউটর হলেন। এই বিষয় নিয়ে এই সমালোচনার জবাব কিভাবে দেবেন? এটা কোনো সমালোচনাই না, কারণ এটা তো সত্য যে আমি জামাত নেতাদের পক্ষে মামলা করেছি, পরবর্তীতে প্রসিকিউশনে এসেছি। এই দুইটার মধ্যে কোনো কনফ্লিক্ট নেই। জামাত নেতারা আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছিলেন, তখন আমি আসামি পক্ষের আইনজীবী থেকে সরকারের সেই পলিটিক্যাল পারসিকিউশনের বিরুদ্ধে আমি লড়াই করেছি। পরবর্তীতে আমি চিফ প্রসিকিউটর হিসেবে যাদের বিচার করেছি সেখানে জামাত ইসলামের কোনো লোক এইটার কোনো বাদী বা আসামি কোনোটাই না, সুতরাং এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো প্রশ্ন নেই। আমি বরং রাষ্ট্রের পক্ষ থেকে ওই নিপীড়ক যারা ওই সময় বিচারকে পলিটিক্যালি ব্যবহার করেছে, তারা যে মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারগুলো করার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলাম। সুতরাং আমি প্রফেশনালি আমার যে লাইন অফ অ্যাকশন ছিল সেটা সবসময় এই নিপীড়ক এবং আওয়ামী যে মানবতা বিরোধী অপরাধের যে লম্বা হিস্ট্রি, সেটার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি। এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার ছিল না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, এই মামলা বা আপনাদের যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত কি আন্তর্জাতিক যে আইন এর মানদণ্ড ধরে রাখতে পারবে, বা আন্তর্জাতিক অঙ্গনে এই রায় বা এটা কি টিকবে শেষ পর্যন্ত? অবশ্যই টিকবে। বাংলাদেশে শেখ হাসিনার যে বিচারটা আমি সম্পন্ন করে এসেছি সেটা সকল আন্তর্জাতিক নর্মস, আন্তর্জাতিক আইনের সকল বিধিবিধান ফলো করে এই মামলাটা করা হয়েছে, রায় হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে, সুপ্রিম কোর্টে আপিল বিচারাধীন আছে। এটার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কিন্তু ইনভলভমেন্ট ছিল। আমাদের তদন্ত প্রক্রিয়ার সময় জাতিসংঘের পক্ষ থেকে আমাদের প্রসিকিউটরদেরকে, আমাদের ইনভেস্টিগেটরদেরকে তারা ট্রেনিং দিয়েছেন। সুতরাং আমাদের প্রসিকিউটরদের ব্যাপারে কিন্তু জাতিসংঘের এক ধরনের স্বীকৃতি আছে, এবং বিশেষ করে আইসিসির সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ, আমি যতদিন ছিলাম তাদের সাথে যোগাযোগ রেখেছি এবং তাদের সাথে সেভারেল মিটিং আমরা করেছি। তারা বলেছে তোমরা যে প্রক্রিয়া করছো সেটা সঠিক, আমরা তোমাদেরকে কতটুকু সাহায্য করতে পারি সেটা বলো, কারণ আইসিসিতে পাঠানো এটা কোনো রিজনেবল সলিউশন নয়, এবং আইন অনুযায়ী আইসিসিতে আমরা পাঠাতে পারি না। কেন পারি না? আইসিসিতে বিচারের জন্য শুধুমাত্র সেই মামলাগুলোই যাবে যদি কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে ওই রাষ্ট্র সক্ষম না হয়, অথবা ওই রাষ্ট্র ইচ্ছুক না হয়।
বাংলাদেশ এই মামলাগুলোর বিচার করতে সাংঘাতিকভাবে ইচ্ছুক। শুধু ইচ্ছুকই নয়, ইন্টারিমের সময় 3টা প্রধান দায়িত্বের মধ্যে ম্যান্ডেট ছিল একটা, যে বিচার করতে হবে। সুতরাং রাষ্ট্র এটা ইচ্ছুক এবং রাষ্ট্র এটা দায়িত্ব নিয়ে করেছে। সেকেন্ডলি হচ্ছে সক্ষম কিনা, বাংলাদেশ সক্ষম, কারণ বাংলাদেশের এই বিচার করার মতো প্রয়োজনীয় আইন, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, যেটা পরবর্তীতে অ্যামেন্ডেড হয়ে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের হয়েছে, সেই আইন আছে। সেই আইন অনুযায়ী এই অপরাধগুলো সংজ্ঞায়িত এবং এই অপরাধগুলো বিচার করার জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনালও আছে, যে ট্রাইব্যুনাল আইসিসি সেই নিয়মগুলো ফলো করে বিচার করে। সুতরাং এই অপরাধের বিচার বাংলাদেশেই হওয়া উচিত, সেটাই হয়েছে। এবং এইখানে আমরা কোনো রকমের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের প্রশ্নে কোনো আপোষ করিনি, কোনো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ভায়োলেটও করেনি। এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা আমাদের এই বিচার প্রক্রিয়া স্ট্যান্ডার্ডের মধ্যে না, এই কথা বলেনি। আগের আমলে কিন্তু আন্তর্জাতিক যতগুলো সংস্থা, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যারা ছিল সবাই কিন্তু সমালোচনা করেছিল, কিন্তু এই বিচার প্রক্রিয়াকে কোনো আন্তর্জাতিক সংগঠন ক্রিটিসাইজ করেনি। আপনার যেহেতু নিয়োগ হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, দেখা যায় যে কোনো যেহেতু এটা সেনসিটিভ জায়গা ছিল, ইন্টারিম গভর্নমেন্টের জায়গা থেকে আপনার প্রতি কোনো আদেশ ছিল কিনা বা কোনো নির্দেশ ছিল কিনা, বা আমরা যখন বলি যে রাজনৈতিক যে চাপের কথা, সেই চাপ কি ছিল কিনা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে পরিচালনার ক্ষেত্রে? কখনোই ছিল না। বরং আমি যেটা উপলব্ধি করেছি, আমাকে এই কাজ করার ব্যাপারে সরকার সব ধরনের স্বাধীনতা দিয়েছিলেন, সব ধরনের সমর্থন দিয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব সহ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বা অন্যান্য উপদেষ্টারা, তারা সবাই ইগার ছিলেন যে এই ভয়াবহ নিষ্ঠুরতার বিচারটা যেন ঠিকমতো হয়। সেজন্য আমাদের কি সাপোর্ট দরকার, কি লজিস্টিক্স দরকার, কোনো আইনের কোনো সাহায্য লাগে কি না, সব ব্যাপারে তারা সব ধরনের সহযোগিতা করেছেন এবং তারা আন্তরিকভাবে চেয়েছেন এই বিচারটা যাতে সুষ্ঠুভাবে হয়। কাউকে ওনারা কখনোই বলেননি যে এরকম বিশেষ লোককে আটকাও অথবা একে ছেড়ে দাও, বরং আমাদের তদন্ত সংস্থা স্বাধীনভাবে কাজ করেছেন, করে সবচাইতে নিষ্ঠুর, সবচাইতে প্রধান যারা আসামি তাদের বিচারগুলো সামনে নিয়ে এসছেন, বিচারগুলো করা হয়েছে। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর আবার জুলাই ঘুরে আবার চলে আসছে, আবারও জুলাই 2 মাস পরেই, কিন্তু এই যে ট্রানজিশনাল যে জাস্টিস, এই জায়গাটা কি সত্যি প্রতিষ্ঠিত হচ্ছে, নাকি আমরা এখনো সেই প্রতিশোধের রাজনীতির মধ্যে দিয়েই যাচ্ছি? আমরা ট্রানজিশনের মধ্যে আছি। সেই ট্রানজিশনটা প্রপার হবে, পরিপূর্ণ হবে যদি এই বিচারগুলো শেষ করা যায়। যে বিচারগুলো চলমান আছে দ্রুত এটা নিষ্পত্তি হওয়া প্রয়োজন, এবং সেক্ষেত্রে প্রয়োজন হলে এখানে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো যেতে পারে। এই বিচারটা করলেই বরং ট্রানজিশনটা সম্পন্ন হবে। এখানে কাউকে পলিটিক্যালি ভিক্টিমাইজড করা হয়নি, করা হচ্ছেও না। এই বিচারটা নিষ্পত্তির মাধ্যমে বাংলাদেশের অপরাধগুলো সংগঠিত যেগুলো হয়েছে সেটার একটা স্বীকৃতি হবে, অপরাধগুলো আইডেন্টিফাইড হবে, এবং এটার বিচারের মাধ্যমে জনমনে একটা আস্থার জায়গা তৈরি হবে যে অপরাধ করে কেউ পার পায় না। এবং এটা যখন প্রতিষ্ঠিত হবে, আগামীর প্রজন্মের সামনে বা আগামীতে যারা ক্ষমতায় আসবেন বা যে সমস্ত লোক এই অপরাধগুলো করেছে, এই সংস্থা বা বাহিনীগুলো কখনোই আর এই ধরনের অপরাধ করতে দুঃসাহস দেখাবে না। সেটাই হচ্ছে প্রকৃত ট্রানজিশন হবে, এবং বাংলাদেশ ফিউচারটা তার নিরাপদ করতে পারবে। এই ট্রাইব্যুনালের মধ্য দিয়ে বা এই যে মামলাগুলো চলছে, এই মামলার রায় কার্যকরের মধ্য দিয়ে আপনার কি মনে হয় যে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে, নাকি আরও বিভাজন বেশি তৈরি করবে? কোনো বিভাজন তৈরি হবে না। বাংলাদেশের শতকরা 99% মানুষ চায় যে বিগত এই 17 বছরে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেগুলোর সুষ্ঠু বিচার হোক। বিচার হলে জনমনে আস্থা ফিরে আসবে, তখন জনগণ বুঝবে যে বিচার যেহেতু হয় সুতরাং আইন হাতে তুলে নেওয়ার প্রয়োজন নেই। এই বিচারগুলো সম্পন্ন হওয়ার মাধ্যমে স্বৈরশাসনের ফিরে আসার পথ রুদ্ধ হবে, রাজনৈতিক নিপীড়নের পথ রুদ্ধ হবে, রাজনীতিতে বা ক্ষমতায় টিকে থাকার অসাধু উদ্দেশ্যে সিভিলিয়ান মানুষকে, জনগণকে হত্যা করা, গুম করার মতো মানবতা বিরোধী অপরাধ করার দুঃসাহসটা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই বিচারটা আগামীর সোপান রচনা করবে বাংলাদেশের জন্য। আপনার সময় কি আপনি শুধু জুলাইকেই বেশি গুরুত্ব দিয়েছেন? এর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলোতে কি আলোকপাত করতে পারেননি সময়ের কারণে? এই কারণে বলছি যে সম্প্রতি শাপলা চত্বরের বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, এবং আজকেও শাপলা চত্বরের মামলায় দীপুমণি, মোজাম্মেল বাবু, ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা কি আপনার সময়কার কোনো ব্যর্থতা হিসেবেই আমরা ধরে নিব? না, এটা ব্যর্থতা নয়। এজন্য আপনাকে মনে রাখতে হবে যে আমাদের তদন্ত সংস্থার একটা সক্ষমতার ব্যাপার আছে। সেখানে 20-25 জন মাত্র তদন্তকারী কর্মকর্তা। জুলাই আগস্টে গোটা বাংলাদেশ জুড়ে হাজার হাজার ঘটনা ঘটেছে। যাত্রাবাড়ির থেকে শুরু করে ঢাকা শহরে আপনার অন্তত 50টা স্পট ছিল, এর বাইরে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ছিল, সেখানে তাদেরকে যেতে হয়েছে। প্রথমে আমাদেরকে জুলাইয়ের সংগঠিত গণহত্যার দিকে ফোকাস করতে হয়েছে। একটা সার্টেন স্টেজে যাওয়ার পরে আমরা গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ব্যাপারে মনোযোগ দিয়েছি।
শাপলা চত্বরের মামলা আমার সময় শুরু হয়েছে, আমার সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং আসামি গ্রেপ্তার করা হয়েছে। এখন যেটা হচ্ছে, তদন্তের রিপোর্টটা আসবে বলে জানা যাচ্ছে, এখন তারা তদন্ত রিপোর্ট নিয়ে আসছে এবং সেই ক্ষেত্রে অতিরিক্ত আসামি যারা হচ্ছেন তাদের নামটা এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন। কিন্তু এই মামলাটা শুরু হয়েছে আমার আমলে, এটার আসামিও গ্রেপ্তার হচ্ছে আমার সময়ে। আমরা সব কিছুই মাথায় রেখেছিলাম, কিন্তু সক্ষমতার ব্যাপার যেহেতু আছে মানবিকভাবে, এই 20-25 জন তদন্তকারী কর্মকর্তার পক্ষে বাংলাদেশের 56,000 বর্গমাইলের সব জায়গায় এত বিপুল সংখ্যক মামলার চাপ সহ্য করা সম্ভব নয়, এটা বাস্তবসম্মত নয়। স্বাভাবিকভাবে এটা সময়ের প্রয়োজন, সুতরাং এটা কোনো ব্যর্থতা নয়। বর্তমানে এখন বাংলাদেশের বিচার বিভাগের যে স্বাধীনতা নিয়ে আমরা বলি বা এখন স্বাধীন বিচার বিভাগ তৈরি হয়েছে, কিন্তু রাজনীতিতে আমরা যে পুরনো রাজনীতি বাংলাদেশের যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা যেভাবে চলে, আপনি জানেন যে অনেকগুলো অধ্যাদেশ এই জাতীয় সংসদে পাশ হয়নি। শেষ পর্যন্ত মানে বিএনপি 24-এর পর যে ম্যান্ডেট নিয়ে আসলো, হ্যাঁ ভোট না ভোটের যে জায়গাটাতে এখনও বিতর্ক রয়ে গেছে, বা জামাত বিরোধী দল হলো এনসিপিকে সাথে নিয়ে, এই সব কিছু মিলে কি শেষ পর্যন্ত একটা ভজঘট লেগে যাবে আপনার মনে হয়? একটা বিষয় আমি অবশ্যই আপনার সাথে একমত হব, যে অধ্যাদেশগুলো ল্যাপস করে দেয়া হলো সেটা কোনো অবস্থাতেই উচিত হয়নি বলে আমি মনে করি একজন আইনজীবী হিসাবে। এই অধ্যাদেশগুলোর ব্যাপারে যতটুকু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে কিছু ত্রুটি ছিল, ত্রুটি যদি থাকে ত্রুটি সংশোধন করে তো আরও কয়েকটা অধ্যাদেশকে গ্রহণ করা হয়েছে। তা আপনার যদি মনে হয় যে এখানে ত্রুটি ছিল, সেগুলো সংশোধন করে আপনাদের উচিত ছিল এটা পাশ করার। এইটা পাশ না করে আপনারা জাতির সামনে যে বার্তাটা দিলেন সেটা ভালো নয়। মানুষ ধরে নিচ্ছে যে আপনারা এই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, কারণ আপনি বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে একটা চমৎকার অধ্যাদেশ করা হয়েছিল সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট এবং বিচারপতি নিয়োগ সংক্রান্ত। কী কারণে আপনি এটা বাতিল করে দিলেন? আপনার যদি বিশেষ কোনো আপত্তি থাকতো এটা সংশোধন করে পাশ করা উচিত ছিল, কারণ এটা বাংলাদেশের সকল মানুষের চাওয়া ছিল, আইনজীবীদের আন্দোলনের ফসল ছিল। একইভাবে গুম সংক্রান্ত যে অধ্যাদেশটা ছিল সেটা কিন্তু করার আগে ডজনে ডজনে সেমিনার সিম্পোজিয়াম করা হয়েছে, মতামত নেওয়া হয়েছে। বর্তমান সরকারের যারা দায়িত্বশীল আছেন অন্তত দুজন মন্ত্রীর সাথে সম্পৃক্ত ছিলেন। এই আইনটা যতদূর সম্ভব সকল মহলের মতামত নিয়ে নিখুঁতভাবেই করা হয়েছিল। তারপরেও যদি আপত্তি থাকে সংশোধন করে গ্রহণ করা যেত। বাতিল করে দিয়ে আপনারা এখন বলছেন যে আমরা নতুন করে করব, কিন্তু সময় তো চলে যাচ্ছে। এই আইনটা না করার ফলে যেটা হচ্ছে যে বাহিনীগুলো গুমের সাথে সম্পৃক্ত ছিল তারা মনে করছে আইনটা যেহেতু বাতিল হয়েছে সুতরাং আমাদের গুম করার একটা স্কোপ রাখা হয়েছে। এটা একটা অশনি সংকেত। কিন্তু আমি মনে করি যে এই গণভোটের রায়কে উপেক্ষা করা এটা একটা বোকামি বিএনপির জন্য। এটা বিশ্বাসঘাতকতা তো আমি মনেই করি, কারণ হচ্ছে যে গণভোট 73% মানুষ যে রায় দিয়েছে আপনি তাকে উপেক্ষা করাটা কখনোই গণতন্ত্রের কাজ হতে পারে না, এটা হওয়া উচিত নয়। তারপরেও আমি যেহেতু এই সরকারের খুবই অল্প সময়, আমি তাদের ব্যাপারে চূড়ান্ত কোনো রকমের কোনো জাজমেন্টাল হওয়ার ব্যাপারে একমত না। আমি মনে করি যে তাদের অবশ্যই এই বিষয়ে বিজ্ঞতার পরিচয় দেওয়া উচিত, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং বিশেষ করে যে অধ্যাদেশগুলোকে ল্যাপস করে দেওয়া হয়েছে সেগুলোকে যতদূর সংশোধন করা প্রয়োজন সেগুলো করে দ্রুত এই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা উচিত। আমরা অতীত থেকে শিক্ষা কেন নেই না? আমি জানি না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য কিনা, অতীত থেকে যারা শিক্ষা নেয় না তারা বারবারই গর্তে পতিত হয়। আমাদের জাতি হিসাবে এটা দুর্ভাগ্য যে অতীত থেকে আমরা কখনোই ঠিকমতো শিক্ষা নেই না। কিন্তু আমি তারপরেও আশা করব যে অতীত থেকে কখনো নেওয়া হয়নি বলে ভবিষ্যতে নেওয়া যাবে না, এটা আমি মনে করি না। আমি বিশ্বাস করি যে একদিন নিশ্চয়ই সেরকম একটা দিন আসবে যেদিন আমরা অতীত থেকে সত্যিকারের শিক্ষাটা গ্রহণ করব, আর অতীতের খুঁড়ে আসা গর্তে আবার আমরা গিয়ে পতিত হব না। আমরা আলোচনার একদমই শেষ দিকে। ইতিহাস আপনাকে কিভাবে মনে রাখুক? আপনি কিভাবে চান, একজন আইনজীবী হিসাবে নাকি একটি রাজনৈতিক সময়ের মুখ হিসেবে? আমি চাই আমার মূল কাজটা যেহেতু আইনজীবী হিসাবে, আমি এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে আইন অঙ্গনে যে ভূমিকা রেখেছি আগামীতেও রেখে যাব। আমি চাই যে বাংলাদেশের মানুষের মানবাধিকার, আইনি অধিকার রক্ষার ব্যাপারে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে যে কাজ করেছি, মানুষ সেটা যদি মনে রাখে সেটা আমার জন্য যথেষ্ট হবে। ছোট ছোট কয়েকটি প্রশ্ন করতে চাই, এক কথায় উত্তর। আইসিটি ন্যায় বিচার না বিতর্ক? অবশ্যই ন্যায় বিচার। জুলাইয়ের বিচার ঐতিহাসিক না রাজনৈতিক? অবশ্যই ঐতিহাসিক। আন্তর্জাতিক চাপ বাস্তব না অতিরঞ্জিত? আন্তর্জাতিক চাপ বিভিন্ন বিষয় থাকতে পারে, বিচারের প্রশ্নে আমি বলবো যে এখানে অতিরঞ্জিত, এখানে কোনো আন্তর্জাতিক চাপ নেই। রাজনৈতিক বিষয়ে নিশ্চয়ই আন্তর্জাতিক চাপ একটা বাস্তবতা। শেখ হাসিনা অ্যাকাউন্টেবল না টার্গেটেড? অ্যাকাউন্টেবল। আপনার অপসারণ স্বাভাবিক না অস্বস্তিকর? না, এটা স্বাভাবিক বলে আমি মনে করি। এটা কারো কারোর জন্য অস্বস্তিকর মনে হতে পারে, আমি স্বাভাবিকভাবেই গ্রহণ করতে চাই। একদম শেষ প্রশ্নটি করতে চাই, অ্যাডভোকেট তাজুল ইসলামকে আমরা ভবিষ্যতে কি আইনজীবী হিসেবেই মানে দেখে যাব, নাকি তাকেও রাজনৈতিক পরিমণ্ডলে দেখব বা কখনো সংসদেও আমরা দেখতে পারি?
আমার অবশ্যই ইচ্ছা আছে দেশ এবং জাতির প্রয়োজনে রাজনৈতিক ভূমিকা রাখার জন্যও আমি প্রস্তুত। আগামীতে হয়তো রাজনৈতিক ভূমিকা আমাকে দেখতে পাওয়া যাবে। অনেক ধন্যবাদ কষ্ট করে স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করতে চাই। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।